শিল্প প্রবাহমান এক নদীর নাম, যে নদী আবহমান কাল ধরে বয়ে চলেছে আপন গতিতে, যে নদীর শাখা প্রশাখা বিস্তৃত হয়েছে দেশ থেকে দেশান্তরে, যে নদী সৃষ্টিশীলতার পলি ফেলে উর্বর করে চলেছে আমাদের দেশ, সমাজ এবং বিশ্বকে। সেই শিল্প নিয়ে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন শিল্প প্রাঙ্গণ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আপনারা যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে আমন্ত্রণ আগামী কিছুটা সময় আমাদের সঙ্গে থাকবার জন্য। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের এক একটি পর্বে আমরা এক একটি শিল্পকে আপনাদের সামনে বিস্তারিত আকারে তুলে ধরি। তারই ধারাবাহিকতায় আজকের পর্বটি আমরা সাজিয়েছি পোশাক শিল্প নিয়ে। এই পর্বে আমরা আপনাদের দেখাবো পোশাক শিল্পের নানা ধাপ। চলুন তাহলে মূল আয়োজনে যাওয়া যাক। যে শিল্পের উপর এদেশের অর্থনীতি অনেকাংশেই নির্ভরশীল, সেই শিল্পের নাম পোশাক শিল্প। অন্যভাবে বললে বলা যায় যে শিল্প এদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে, সেই শিল্পের নাম পোশাক শিল্প। নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে এই শিল্প এনেছে বৈপ্লবিক পরিবর্তন। স্বল্প শিক্ষিত নারীরা আগে কর্মক্ষেত্রে অবহেলিত হলেও এখন তারা স্বাবলম্বী, আর তাদের আয়ে স্বাবলম্বী হয়ে উঠেছে তাদের পরিবারগুলো। কথা বলছি একজন নারী কর্মীর সঙ্গে। কি নাম আপনার? লুৎফা। আপনি এখানে কত বছর ধরে আছেন? 2 বছর। আপনার দায়িত্বটা কি? আমি একজন অপারেটর। আচ্ছা, এইখান থেকে আপনার যে আয় হয় সেটা দিয়ে কে কে চলেন বা কারা কারা এটার উপর নির্ভরশীল? আমার শ্বশুর শাশুড়ি আছে, আমার স্বামী আছে। আপনার পরিবার থেকে বা বন্ধুদের মধ্য থেকে কেউ যদি এই কাজে আসতে চায় আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? হ্যাঁ, তাদের এখানে আসার জন্য আমি আরও আগ্রহী করব যে তারা এখানে কাজ করুক। দেখা যায় এখানে পরিবেশ অনুযায়ী এখানে কাজ করা ভালো। এই মেশিনটার নাম কি? মেশিনটার নাম হলো ওভারলক মেশিন। এই মেশিন কি কি কাজ হয় যদি একটু বিস্তারিত বলেন। আচ্ছা, এই মেশিনটা নেক জয়েন হয়, তারপরে ইলাস্টিক জয়েন হয়, তারপরে হুড জয়েন হয়, নানান পথের কাজ হয়। মানে নেক জয়েন মানে একটা টি শার্ট গেঞ্জির যে নেকটা, এই নেক জয়েনটা হয়। আর ইলাস্টিক জয়েন হলো যেটা পেনের বেশ ভালো বেতন পাই, এ দিয়া পোলাপাতের পড়ালেখার টাকা হয়ে যায়, আবার কিছু টাকা ব্যাংলোসও করতে পারি। এনে অনেক সুখ সুবিধা আছে আমাদের জন্য। এই সেকশনে চলে বিভিন্ন রঙের সুতোর সেলাই, যে সেলাই কয়েক খণ্ড কাপড়কে করে তোলে সত্যিকারের পোশাক। সুইং সেকশন থেকে কাপড়গুলো নিয়ে যাওয়া হয় ফিনিশিং সেকশনে, আর এটি হলো চূড়ান্ত ধাপ। এই সেকশনের কর্মীরা প্রতিটি কাপড় যাচাই বাছাই করেন অত্যন্ত সচেতনতার সঙ্গে, যাতে কোনোভাবেই অপেক্ষাকৃত কম মানসম্পন্ন কাপড়গুলো ক্রেতাদের হাতে যেতে না পারে। ফিনিশিং সেকশন থেকে কাপড়গুলো দেশের ভেতরে যেমন যায় তেমনি যায় দেশের বাইরেও। বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের যাত্রা শুরু হয় 1976 সালে। রপ্তানি শুরু হয় 1978-79 অর্থবছর থেকে। ব্যাপক সম্প্রসারণ 90-এর দশকে। মোট শ্রমিক প্রায় 40 লক্ষ, নারী শ্রমিক 80%, আর ইপিজেডগুলোতে নারী শ্রমিক 90%। মোট নারী শ্রমিক প্রায় 32 লক্ষ, মোট কারখানা 5400। আয়ের বর্তমান অবস্থা: মোট রপ্তানি আয়ের প্রায় 79.6%, যার পরিমাণ 26 মিলিয়ন মার্কিন ডলার। তৈরি পোশাক শিল্পের প্রকারভেদ: ওভেন ওয়্যার এবং নিট ওয়্যার। ওভেন ওয়্যার শার্ট, টি শার্ট, প্যান্ট। নিট ওয়্যার সোয়েটার, ফুলোভার, টুপি। বাংলাদেশ 20টিরও অধিক দেশে পোশাক রপ্তানি করে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো মার্কিন যুক্তরাষ্ট্র 23.3%, জার্মানি 14.4%, যুক্তরাজ্য 8.9%, ফ্রান্স 6.3%, নেদারল্যান্ডস 6.1%। একটি গার্মেন্টস ফ্যাক্টরি সত্যিকার অর্থে বিশ্বমানের ফ্যাক্টরি হয়ে ওঠে তখনই যখন সেখানে মৌলিক কিছু অধিকার বা সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়। কথা বলছি নিট সিন্ডিকেটের পরিচালক জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সঙ্গে। পোশাক শিল্পে
নানা ধরনের সমস্যা থাকে, তো মূল সমস্যা যেটা সেটা হচ্ছে বেতন সময় মতো দেয়া না দেয়া নিয়ে। তো আপনারা সেই জিনিসটা কিভাবে মেনটেন করেন? ওয়ার্কার যারা আমাদের আন্ডারে কাজ করে তারা অনেক লো পেড এমপ্লয়ি, তারা তাদের অভাব অভিযোগ সংসার চালানো অনেক কষ্ট হয়ে যায়, যার ফলে আমরা নিজেদের যতই কষ্ট হোক না কেন, যতই অসুবিধা হোক না কেন, আমরা চেষ্টা করি যে ওদের, এবং 10 তারিখের মধ্যে আমরা অবশ্যই তাদের বেতন দিয়ে থাকি, এবং এটা অনেক দিন থেকে আমরা কন্টিনিউ করে আসছি। প্রথমেই আসা যাক চিকিৎসা সেবা প্রসঙ্গে। কর্মস্থলে অসুস্থ বোধ করলে সেই শ্রমিককে যাতে সঠিক সেবা প্রদান করা যায় এজন্য ফ্যাক্টরিগুলোতে খোলা হয়েছে মেডিকেল সেন্টার। এখানে কর্মীদের চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কি কি চিকিৎসা হয়ে থাকে? এখানে ছোটোখাটো ইনজুরি হয়, যেমন হাত কেটে যায়, আঙ্গুলের মাথা কেটে যায়, সিজারে কিংবা কাটারে কেটে যায়, তো সেখানে আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেই। দেওয়ার পরে তাদেরকে 2 ঘন্টা 1 ঘন্টা বিশ্রাম দেই। দেওয়ার পরে তারা যদি কাজ করতে সক্ষম তো কাজ করে, তা না হলে যদি ছুটি চায় ছুটি দিয়ে তাকে বাড়িতে দেওয়া হয়। এবং এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়, সেবা দেওয়া হয়, বিনামূল্যে সমস্ত ওষুধপত্র এখান থেকে তারা পায়। পোশাক শিল্পের প্রধান 2-1টি ঝুঁকির কথা বলতে গেলে চলে আসে আগুন বা অগ্নিকাণ্ডের প্রসঙ্গ। তবে মালিকদের আন্তরিক প্রচেষ্টায় এই ঝুঁকি এখন নিয়ন্ত্রণে চলে এসেছে অনেকটাই। এখন প্রায় প্রতিটি ফ্যাক্টরিতে রয়েছে অগ্নি নির্বাপনের কার্যকর এবং উন্নত ব্যবস্থা, রয়েছে আধুনিক সরঞ্জামাদি। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে শ্রমিকদের শেখানো হচ্ছে এইসব সরঞ্জাম ব্যবহারের সঠিক নিয়মকানুন। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনাদের এখানে কি কি যন্ত্রপাতি আছে আগুন নেভানোর জন্য? এখানে যন্ত্রপাতি কাটার আছে, তারপরে যে বেলচা আছে, পানির লাইনের পাইপ আছে, তারপরে গ্যাসের সিলিন্ডারই আছে যেটা দিয়ে আগুন নিবানো হয়, সেগুলো আছে। সেগুলো দিয়ে দেখা গেছে যে কখনো যদি কখনো এই আগুন লাগে তাহলে দ্রুত আমরা সবাই বেরিয়ে পড়ি। এছাড়া রয়েছে একদল সাহসী উদ্ধারকর্মী। তারা যে কোনো দুর্ঘটনায় আন্তরিক ভূমিকা রাখার জন্য সর্বদাই প্রস্তুত রাখে নিজেদের। আর দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য শ্রমিকরা নিজেরাই যাতে কার্যকর পদক্ষেপ নিতে পারে এজন্য রয়েছে বিশেষ ব্যবস্থা, যেমন নিরাপদ ঊর্ধ্বগমন, নিরাপদ নির্গমন, নির্বাপন যন্ত্রের ব্যবহার প্রক্রিয়া ইত্যাদি। দুর্ঘটনায় আক্রান্ত কর্মীকে উদ্ধারের জন্য যারা নিয়োজিত তারাই উদ্ধারকর্মী নামে পরিচিত। একজন উদ্ধারকর্মীর সঙ্গে কথা বলছি। কি নাম আপনার? জি, আতাউর রহমান বাবুল। আচ্ছা, আপনি যেখানে উদ্ধারকর্মী হিসেবে কাজ করছেন, প্রশিক্ষণ নিয়েছেন কোনো জায়গা থেকে? জি জি, ফায়ার সার্ভিস বিকেএম এখান থেকে আমার ট্রেনিং নিয়ে আসছে। কোনো একটা দুর্ঘটনা ঘটলো, আপনার প্রথম কি কাজটি করেন বা করবেন বলে মনস্থির করে রেখেছেন? জি জি, প্রথম যে কোনো সময় একটা আগুন লাগলো, এটা আতঙ্কের মধ্যে অনেক তাড়াহুড়া করে লোকজন বের হয়। আমরা ওইখানে ওই সময় দাঁড়িয়ে থেকে যে এত তাড়াহুড়া দরকার, তারপর ধীরে স্থিরে তোমরা বাইরে তাড়াহুড়া করে অনেক সময় দেখে যে পায়ের নিচে বা হুচুট করে পুরা অ্যাক্সিডেন্ট হয়, ওটা যাতে না হয় আমরা সবার শান্তশিষ্টভাবে রাস্তাগুলো পরিষ্কার করে দিই যাতে বের হয়ে যেতে পারে। সবসময় একটা চিন্তা করতাম যে একা একা কিছু করার চিন্তা ভাবনা না, আমি সমষ্টিগতভাবে, যেমন আজকে আমার ফ্যাক্টরিতে 600 লোক কাজ করে, আমাকে খুব ভাল লাগে এবং আমার ভবিষ্যৎ চিন্তা আরও যে 600 বা আরও 500 লোকের যে কর্মসংস্থান করতে পারি, যারা খায় পরে 500টা পরিবার চলবে। পাশাপাশি আমি মনে করি যে এই গার্মেন্টস ব্যবসা কেন করলাম না, আরও তো অনেক ব্যবসা বাংলাদেশে ছিল। গার্মেন্টস ব্যবসাতে আমি দেখি যে দেশের উপরে একটা অর্থনৈতিকভাবে বৈদেশিক মুদ্রার একটা বড় একটা আর্নিং সোর্স হচ্ছে কি গার্মেন্টস সেক্টরটা। আমি যদি দেশের একটা বিদেশি আর্নিং সোর্সের উপর আমি যদি একটা অবদান রাখতে পারি, আমি নিজেকে খুব গর্বিত মনে করব। বিগত দিনের চাইতে আমাদের এই গার্মেন্টস সেক্টরটা এখন অনেক উন্নত হয়েছে। যেমন ওয়ার্কারদের জন্য কর্মপরিবেশ আমরা দিতে পারছি, পাশাপাশি ফ্রি চিকিৎসা, নার্স, ডাক্তার, ওষুধপত্র। যদি কোনো সমস্যা দেখা দেয় সেই ক্ষেত্রে আমাদের সব ধরনের সরঞ্জাম আমাদের আছে। ইলেকট্রিক কোনো সমস্যা হলে সেটা নিবানের ব্যবস্থা আছে, আগুন ধরলে সেটা নিবানের ব্যবস্থা আছে, শর্ট সার্কিট হলে সেটা ব্যবস্থা আছে, এবং লোকজন যদি উন্ডেড হয় তাকেও দ্রুত আমরা নিচে নামিয়ে নিয়ে যাই, আমরা হসপিটাল পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। অনেক কিছুই আমরা এই সেক্টরে আধুনিকায়ন করেছি। ব্যাপক পরিসরে বড় আকারের আমরা পৃথিবীর মধ্যে আমরা মনে করি যে আমরা 1 নম্বরে চলে যেতে পারি এক্সপোর্টের ক্ষেত্রে। পোশাক শিল্প আমাদের প্রাণীর শিল্প।
এই শিল্প যত বেশি আধুনিক ও উন্নত হবে, ততই উন্নত হবে আমাদের শিল্প প্রাঙ্গণ, উন্নত হবে আমাদের দেশ। তাই কোনো প্রতিকূলতাই যেন এই শিল্পের অগ্রযাত্রার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, এর জন্য আমাদের উচিত সচেতন এবং সতর্ক থাকা। শিল্প নামের যে নদী আবহমান কাল ধরে বয়ে চলেছে, সে নদীর চলাচল ব্যাহত হতে পারে নানা প্রতিকূলতার কারণে। আমাদের উচিত সেই সব প্রতিকূলতাকে দূর করা এবং শিল্পের চলাচল অব্যাহত রাখা। তাহলে সমৃদ্ধ হবে দেশ, সমৃদ্ধ হবে আমাদের সংস্কৃতি, সমৃদ্ধ হবে আমাদের অর্থনীতি। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, এখন বিদায় নেবার পালা। আপনারা যদি আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে চান, অথবা যদি আপনার এলাকার বিশেষ কোনো শিল্পকর্ম সম্পর্কে আমাদের অবগত করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়। প্রযোজক শিল্প প্রাঙ্গণ, কক্ষ নম্বর 223, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি, ইকবাল খন্দকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শিল্পের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।